ঢাকা কোনো একটা ডিজাস্টারে ২০ লাখ লোকেও নেমে আসতে পারে। অবস্থা তো ২০ তলা ৩০ তলা ভবন চায়। সিটি কর্পোরেশনে ম্যান পাওয়ার আছে, টাকা নাই। ঢাকাবাসী মানুষের মধ্যে যেরকম যোগাযোগ কমে গেছে, হ্যাঁ, বিচ্ছিন্ন। সংস্থাগুলোর ভেতর বিচ্ছিন্ন। বৃষ্টির সময় উৎসব হবে কিনা। এখানে বৃষ্টির সময় তো দুর্ভোগ। প্লাম্বিং এর পাইপগুলোতে এখন অনেক আধুনিক অনেক পাইপিং সিস্টেম চলে আসছে। আসসালামু আলাইকুম, স্বাগতম কালবেলায় এন মোহাম্মদ গ্রুপ প্রেজেন্স নগর কথন পডকাস্ট শোতে। আমরা সবাই একটি সুন্দর বাড়ি বানানোর স্বপ্ন দেখি। সেই বাড়িকে সত্যিকারের বাসযোগ্য করে গড়ে তোলার জন্য আসলে কি দরকার? নকশা, আলো বাতাস, নাকি মানুষের জীবনযাপন? আজকের পর্বে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব একজন অভিজ্ঞ স্থপতির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্থপতি শরীফুদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আমাদের এই শোতে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, কালবেলাকে ধন্যবাদ। আমরা তো জানি যে আপনি বহু বছর ধরে কাজ করছেন, তো এই যে আপনি স্থাপত্য পেশায় আসলেন, এর পিছনে আপনার কোনো ব্যক্তি জীবনের কোনো ঘটনা আছে, বা ছোটবেলায় কিভাবে চিন্তা করতেন যে বাড়ি বানাবেন? চিন্তাটা আসলে ওরকমভাবে কখনোই ছোটবেলায় হয়নি, কিন্তু এই স্থাপত্য লেখাপড়ার যে বিষয়গুলো আছে জি। সেগুলার হাতে খড়ি আসলে ছোটবেলা থেকেই। যেরকম আমি ছোটবেলায় ছবি আঁকতাম, স্কাল্পচার বানাইতাম, দেখা যায় স্ট্রিংসের কাজ করতাম, মানে স্ট্রিংস বলতে? নেইল স্ট্রিংসের কাজ আচ্ছা। করতাম, যেগুলা আর্কিটেকচারে পড়তে এসে দেখলাম যে এইগুলা দিয়েই কাজ করে। তো এইটা এই বিষয়গুলোর জন্য আসলে স্থাপত্য পড়ার সময় আমার খুব সাবলীল লাগলো যে এই জায়গাটা মনে হয় আমারই জায়গা। এটা যে আমরা একটা ধারণা আছে স্থাপত্যে আসলে ম্যাথ করতে হবে না, জি। বা এই ধরনের একটা সহজ লেখাপড়া, মোটেই সহজ না, খুবই কঠিন। কিন্তু ওই ছোটবেলার ওই অভিজ্ঞতাগুলাই আমাকে স্বাচ্ছন্দ্য বোধ করিয়েছে। এবং এই ক্ষেত্রে একটা কথা বলি, আমার মাও সবসময় বলতো যাতে আমি এই ধরনের শিল্প মাধ্যমেই থাকি। মানে আপনার প্যারেন্টস যারা ছিলেন বা আমার হ্যাঁ, দুজনেই বুঝতে পেরেছিলেন আপনি আসলে শিল্প হ্যাঁ, জগতের কিছুটা জানেন। সেটাতে আমি খুব আগ্রহী, এবং আমি খুব হয়তো আমার মা সেটা ধরতে পেরেছিলেন বলেই সে সবসময় বলতো যে তুমি কলা বিষয়ক কিছুতে পড়ো। আপনজনের মমতায় ঘিরে থাকা বাড়ির প্রতিটি কোণে আমরা আছি আপনার প্রয়োজনে। আপনার বিশ্বস্ত এন মোহাম্মদ। প্রচলিত আছে যে সুন্দর ভবন হতে থাকলেই বোধহয় শহর সুন্দর হয়ে যাবে। একদম সহজ উদাহরণ দিয়ে বলি যে হাতির ঝিলের কথা বারবার বলে, এবং হাতির ঝিলটাকে একটু সুন্দর স্থাপনা হিসেবে চিন্তা করে যে এর মতো হতে থাকলেই বোধহয় বাংলাদেশ ভালো হয়ে যাবে। এই বক্তব্যের সাথে আপনি কি একমত? না, সুন্দর আসলে সবই সুন্দর, আবার সবই কুৎসিত, হুম। যদি সেটা পারপাসফুল না হয়। আচ্ছা। হ্যাঁ, এখন পারপাসফুলনেস কিন্তু একটা খণ্ডকালীন আছে, একটা হুম। লং টার্ম আছে। হুম। তো সুতরাং আমাদেরকে জাস্টিফাই করতে হবে যে শহরের জন্য কোনটা ভালো? শহর কি শ- খণ্ডকালীনে যাবে না, না? শহর তো খণ্ডকালীন হয় না। এবং বলা হচ্ছে যে আগামী দিনে সবই শহরের আন্ডারে চলে আসবে, গ্রাম বলে কিছু আর থাকবে না হয়তো। হ্যাঁ, সেটাও কি এক ধরনের ওই যে প্রেসার ক্রিয়েশন না? প্রেশার ক্রিয়েশনের ভিতরে তখন আমাদেরকে এমন একটা শহরের ভিতরে যাইতে হবে যেখানে গ্রাম এবং শহরের মাঝামাঝি একটা জায়গাতে স্ট্যান্ড পয়েন্টে দাঁড়াতে তাহলে কি হবে। এটা শহর গ্রাম হবে না, একটা বসতি হবে শুধুই? আসলে মানে আমি যেভাবে চিন্তা করি হুম। যে আমাদের তো অল্প জায়গা, হুম। আমাদের ল্যান্ডের প্রবলেম। সো আমরা কি যদি বসতি এরকম আলাদা জোনিং প্ল্যান করি যে এইখানে বসতি, এইখানে কাজের জায়গা, যেটা অনেক সময় এই ধরনের জোনিং প্ল্যান সেটা এখনকার দিনে হয়তো অনেকটা কাজ করছে না। জি, আহ, কিছুদিন আগে যে ড্যাপ হলো ওখানেও তো মিশ্র ব্যবহারের কথা মিশ্র বলা হচ্ছে। ব্যবস্থার কথাই বলা হচ্ছে, জি। এবং আমি কমপ্লিটলি সেটার সাথে একমত যে আসলে ইভেন তো আমার ঢাকা শহরেরও যদি দেখি, আমি পুরানো নাম, আমার মনে আছে ২২ বছর আগে যখন থিসিস করছি আমার আন্ডারগ্রেডের, তখনও ঢাকাকে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সময় নাম দেওয়া হয় যে ৫২ বাজার ৫৩ গলি। আচ্ছা। হ্যাঁ, এই যে বাজার এবং রাস্তার সহাবস্থান, তার সাথে থাকা। হুম। হ্যাঁ, ওই যে আগেও বললাম যে আমার তো ভিটার পাশেই ছিল ক্ষেত, এই যে হোম অফিসের একটা জি, জি। ব্যাপার, সেটা কিন্তু অনেক পুরানো ধারণা আমাদের ক্ষেত্রে। মাঝে মানুষ এই যে হয়তো পশ্চিমা দুনিয়ার চিন্তা যে জোনিং, আমি থাকার জায়গা আলাদা করব,
ইন্ডাস্ট্রি ধানমন্ডিতে জায়গা। থাকবো, হ্যাঁ, মতিঝিলে অফিস করব। এবং ইভেন আমার যে টেক্সটাইলের কথা বললাম সেটাও কিন্তু জি। আমার বাসাতেই হতো। আচ্ছা, আমার যে এখন তো ইন্ডাস্ট্রিয়াল জোন আলাদা করে। জোন আলাদা হয়েছে, কারণ যে মেশিনগুলোর সাইজ ওইটা বাসায় রাখা যায় না। জি যে সাইজের মেশিন জি। সেটা বাসায় রাখা যায় না। আগে জামা বানাইতো বা ধুতি বানাইতো বা কিভাবে বানাইতো, সে একটা চরকা দিয়ে বানাই ফেলতো। শুধু ওই মেশিনটার সাইজ কিন্তু হোমস্টেডে রাখার মতো। কোথায় তৈরি করতো? থ্রেশহোল্ডের স্পেস গুলাতেই কাজ করতো কিন্তু। হ্যাঁ, তো এই এই এই- এই জায়গাগুলার ওই মেশিন যখন মাস প্রোডাকশনে চলে গেল, জনসংখ্যা বেড়ে গেল, তখন মাস প্রোডাকশনেরও দরকার হলো। তো এই যে হাইব্রিড, কৃষিতে হাইব্রিড, এই যে মেশিন প্রোডাক্ট, এগুলো সব চলে আসলো। আসলে অনেক মানুষকে যখন অ্যাকোমোডেট করতে হচ্ছে তখন মেশিনের দরকার হচ্ছে, আবার একইভাবে তো হাইব্রিড আমাদের জন্য খারাপও প্রমাণিত খারাপও হচ্ছে। হচ্ছে। তো এই কারণে বলছি এই সময়টা খুবই অস্থির টু আইডেন্টিফাই তা- হোয়াটস গোয়িং অন। এবং যেটা বলছেন যে সুন্দর, যে কোনটাকে সুন্দর বলবো। হুম, তো এখন আমি যখন কাজ করি আমি দেখি যে এই যে সুন্দর এবং ক্যাপিটালিজমের ধাক্কায় আহ, তারা কিছু স্পেসকে বাদ দিয়ে দিয়েছে। যেরকম বিভিন্ন থ্রেশহোল্ড স্পেস থ্রেশহোল্ড স্পেসগুলো বলতে বলতে বোঝাচ্ছেন। বারান্দা, দাওয়াখানা, উঠান, পাড়ার মোড়ের ছোট্ট একটা বারান্দার সাথে তো আমি একেবারে একমত যে হ্যাঁ আহ, এটাকে আমি একটু জেন্ডার স্পেসিফাইও করি হ্যাঁ হ্যাঁ যে জেন্ডার বেইজ যে স্পেস গুলা, জি। হ্যাঁ, হাউজিং করতে গেলে এখন এগুলা নাই। মানে মানুষের বাসায় কাপড় শুকানোর জায়গা নাই। জায়গা নাই। এই থ্রেশহোল্ড স্পেসগুলো একদম কাট করে দেওয়া হয়েছে। এই থ্রেশহোল্ড স্পেসগুলা বড় হলে দেখা যায় সেল করা যাচ্ছে না, সেল করা যাচ্ছে না বলতে টু ক্লায়েন্ট, দাম বেড়ে যাচ্ছে, কারণ আচ্ছা। তাদের তো প্রফিট মার্জিন অনেক, প্রফিট মার্জিন কমাচ্ছে না, কিন্তু মানুষের জীবন ব্যবস্থার উপর চাপ তৈরি চাপ করছে। তৈরি করছে। হ্যাঁ, তো এই থ্রেশহোল্ড স্পেসগুলো, যেটা ওই যে এংজাইটি বলছিলাম, ওটা পিস বলছিলাম, জি জি। এই থ্রেশহোল্ড স্পেসগুলো আমাদের এংজাইটি রিলিজ করে। আচ্ছা, এইটা আমাদের শহরের সাথে, গ্রামের, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বোনের সাথে একটা ডায়ালগ তৈরি করে, মানে যোগাযোগের জায়গা। যোগাযোগের তাইরে। আপনি জানেন যে লুই আইকান রাস্তাকে বলছে একটা রুম, জি হ্যাঁ, হ্যাঁ, কারণ আগে তো অ্যাসেম্বলি স্পেস। জি জি তো অ্যাসেম্বলি স্পেস কিভাবে তৈরি হয় যদি বারান্দাগুলো রাস্তার নাই সাথে থাকে। যোগাযোগ না তৈরি হ্যাঁ, আগে করে? তো বাচ্চারা রাস্তায় খেলতো এবং উপর থেকে বড়রা দেখতে বড়রা পারতো। দেখতো। তো এই যে স্পেসগুলা এখন আমাদের রাস্তায় কিন্তু, আর এগুলা আমরা একটা গ্লাসের বিল্ডিং, ফ্ল্যাশি বিল্ডিং তৈরি করে ফেলছি। হ্যাঁ, ইভেন দো এই বিল্ডিংগুলার কোনো স্কেলও ওইভাবে বলা নাই। আপনি যদি মেডিয়েভাল পিরিয়ডের সিটিগুলোর দিকে তাকান এবং তার বিল্ডিংগুলোর দিকে তাকান, তার কিন্তু একটা হিউম্যান স্কেল ছিল। হিউম্যান স্কেলের ব্যাপারটা একটু ব্যাখ্যা করবেন? হিউম্যান স্কেল বলতে মানুষ যেটা ধারণ করতে পারে, মানুষ যেই পর্যন্ত মানুষ দেখতে পারে, অনুভব করতে পারে। আচ্ছা, দেখারও একটা বিষয় আছে, অনুভব করার একটা পঞ্চ ইন্দ্রিয়ের একটা বিষয় আছে। একটা জি। মানুষ কথা বললে হ্যাঁ। কত দূরের বা উপরের বারান্দা থেকে কথা বললে রাস্তায় শোনা শোনা যায়, যাবে। আচ্ছা, ঠিক আছে? কত দূর পর্যন্ত হাঁটলে আমার একটা এই যে অ্যাঙ্গেল, আই অ্যাঙ্গেল আমরা বলি, এই 30 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রির যে একটা ঘটনা, সেটা কত দূর পর্যন্ত একটা অবয়ব তৈরি করে, একটা স্পেসের ধারণা দেয়। তো এই স্কেলগুলো আমাদের শহরে মিসিং। না এখন দেখা তো যাচ্ছে 20 তলা আমি যে বিল্ডিং বিল্ডিং করছি জি। আর আপনি বিল্ডিং করছে, পাশাপাশি দুটা বিল্ডিং এর স্কেল ডিফারেন্ট। হ্যাঁ, হ্যাঁ, আপনি একভাবে কাজ করছেন, বিধিমালা আপনাকে আটকাচ্ছে না, কেউ আটকাচ্ছে না। আমি একভাবে কাজ করছি, বিধিমালা মেনেই, কেউ আটকাচ্ছে না। কিন্তু দুটা বিল্ডিং, এরকম অনেকগুলা বিল্ডিং মিলে শহরের যে স্কেলটা তৈরি হওয়ার কথা একটা হিউম্যান স্কেলে, সেটা তৈরি হচ্ছে না। আমরা এই কারণে আমাদের শহরগুলো অপরিচিত, কেমন জানো, মনে হয় এই বিল্ডিংটা দেখেছি ওই শহরে, এই বিল্ডিংটা দেখেছি এই শহরে। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে জোড়াতালি দেওয়া। তো ওকে দিক, এটা মানুষের একটা কালচারালি মানুষ আদান প্রদান করে, আমি এটাকে খুব একটা খারাপ দেখি না। হ্যাঁ, যে জোড়াতালি দিচ্ছে, এটা সারা পৃথিবীতেই হয়েছে, জি। কিন্তু আমার মতো করে হচ্ছে কিনা, এটা হচ্ছে বড় বিষয়। আমি একটা বিল্ডিং, আমেরিকায় একটা বিল্ডিং দেখে ইন্সপায়ার্ড হতেই পারি। আপনাকে ছোট্ট উদাহরণ দিই, আমি জানি না এখানে উদাহরণটা ঠিক হবে কিনা। সাপোজ জীবনানন্দ দাশের বনলতা সেন, যদি আমি বলি ও হেলেনের একদম ওইটা দেখেই সে লিখেছে, কিন্তু জীবনানন্দ দাশ এমনভাবে লিখেছে বনলতা সেন, এবং আমার যে উদাহরণগুলো, আমার যে হিস্ট্রিক্যাল ক্যারেক্টারগুলা, প্লেসগুলার বর্ণনা দিয়েছে, সেটা একান্তই আমার। এই কারণে বনলতা সেন এত বিখ্যাত কবিতা হয়ে গেছে। কিন্তু এটা যদি একদম কপি পেস্ট হয়ে যেত তাহলে হতো না। তো কপি পেস্ট না, ইন্সপায়ার্ড হোক,
কিন্তু সেটা আমার শহর তৈরিতে ভূমিকা তৈরি করছে কিনা, আমার মানুষের সাথে সেটা সামঞ্জস্য তৈরি করছে কিনা, স্কেলের বললাম একটা হারমোনাইজড স্কেল শহরে তৈরি হচ্ছে কিনা, সেটা ঢাকা শহরে আমি আমি এটা বলবই যে ড্যাপেও অনুপস্থিত এবং বিধিমালাতেও অনুপস্থিত। ইমারত নির্মাণ বিধিমালা যেটা হ্যাঁ, কিছুদিন আগে ইমারত হলো। ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা বা চিটাগাং চট্টগ্রাম বা অন্যান্য 96 জি জি। সব জায়গাতেই মিসিং। কিন্তু গ্রামে একটা স্কেল ছিল, আচ্ছা। সেটা কেউ বলে দেয় নাই। কিন্তু আমাদের যে ঘরামিরা কাজ করত জি জি। তাদের ভিতরে একটা বোঝাপড়া ছিল, এবং আমাদের ঘরগুলা 5 হাত হবে নাকি 10 হাত হবে, এই যে স্কেল, এই যে নির্ধারণ করার ক্ষেত্রে আমাদের যে ইনহারেন্ট বিঘাত, কড়া, হাত, এগুলা হারিয়ে গেল। এই যে হারিয়ে যাচ্ছে বলছেন যে ঘরামি জনদের কথা এবং স্থপতি, আধুনিক স্থপতি দুজনকে যখন আমি মুখোমুখি দাঁড় করাচ্ছি, একজন মানুষের ভাষা বুঝছে আরেকজন কি বুঝতে পারছে না। বুঝতে পারছে না, কারণ ওটা হাজার বছরের একটা প্র্যাকটিস তার জেনেটিক্যালি সে ধারণ করেছে। আর এই যে বিল্ডিং, এটা কত দিনের পুরানো? আমরা যদি বিল্ডিং বানানোর কথাই বলি, খুব বেশি দিনের কথা না। হ্যাঁ, শহর শহর তো বানানোর চেষ্টাও তো খুব বেশি দিন এই পুরানো কারণে না। ইভেন এই যে এটাকে আমি পার্সোনালি বলি যে রেমিটেন্স অ্যাস্থেটিক্স। আচ্ছা, হ্যাঁ, মানে বিদেশ থেকে টাকা বিদেশ আসছে, থেকে টাকা এসে গ্রামের বাড়িগুলার উঠান কেন্দ্রিক বাসাগুলা নষ্ট নষ্ট করে হয়ে দিয়ে যাচ্ছে। তারা একটা ডুপ্লেক্স বানাচ্ছে, যেই হুম। বিল্ডিং এর গায়ে টাইলস লাগানো থাকে। ঠিক আছে, তো এই এবং রেমিটেন্স পাশাপাশি এরকম পাশাপাশি অনেকগুলো অনেক ভাইয়ের বাসা হয়ে যাচ্ছে। এটা রেমিটেন্স অ্যাস্থেটিক্সের একটা প্রভাব। এবং এই বাসাগুলা তৈরি করছে কে? আর্কিটেক্ট না। জি। এই পশ্চিমা শিক্ষায়, আমি তো পশ্চিমা শিক্ষায় শিক্ষিত, হুম। এরকম আর্কিটেক্ট না। আর্কিটেক্ট করছে ওই গ্রামেরই হয়তো কোনো মিস্ত্রি, রাজমিস্ত্রি। আচ্ছা, কিন্তু দেখা যাচ্ছে ওই গ্রামের যে ঘরামিজন আর এই রাজমিস্ত্রির ভাষার ভিতরে আকাশ পাতাল পার্থক্য। কারণ ঘরামিজন যেই কাজটা করে সেটা খুবই হিউম্যান এবং মানবিক স্কেলের কাজ। হ্যাঁ, মানুষকে খুবই আকৃষ্ট করে। ও জানে থ্রেশহোল্ড স্পেসটা আর উঠানটার গল্পটা কিভাবে মিলাইতে হয়। যেরকম আপনি এখানে ঘরামি জনদের যে প্রশংসাটা করছেন, সেটা আমাদের বাজার অর্থনীতিতে তো অনুপস্থিত। অনুপস্থিত, একদমই অনুপস্থিত। এই কারণে বলছি, ও জানে ওই বিষয়গুলা, ওই একে সেগমেন্টাল কিভাবে স্পেসগুলাও জানে। কিন্তু যখন এই রাজমিস্ত্রি বাজার অর্থনীতিটা বুঝছে এবং রাজমিস্ত্রিতে কনভার্ট হচ্ছে কোনো না কোনোভাবে, জি সে কিন্তু ওই থ্রেশহোল্ড স্পেস এবং এটার কথাও সেও কাট অফ করে দিচ্ছে। একে আমরা কিভাবে যে ঘরামি জনকে কিভাবে আমরা এই বাজার অর্থনীতির জায়গায় নিয়ে আসতে পারি? এইটা আসলে আমাদের কারিকুলামে, এটা আমাদের লেখাপড়ার ভিতরে, আমি বলবো খালি আর্কিটেকচারে না, জি জি। এইটা একদম আমাদের ভিত্তিমূল যে প্রাথমিক শিক্ষা, হুম। সেটার ভিতর থেকে যদি আমরা লেখাপড়াটা শিখায় আনতে পারি, হ্যাঁ, এবং একই সাথে কি রাষ্ট্রীয় ব্যবস্থার কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে, তাহলে হয়তো আমরা ওই দিকে কিছুটা আস্তে আস্তে তো আগাইতে রাষ্ট্রীয় পারবো। ব্যবস্থা তো 20 তলা 30 তলা ভবন চায়। চাইতে পারে, ওই যে বললাম আমি এটার সাথে দ্বিমত করছি না, কিন্তু সেই 20 তালাটা কখন আমার 20 তালা হবে, নাকি এটা কোনো পশ্চিমা শহরের 20 তালা, দুইটার আচ্ছা। ভিতরে পার্থক্য আছে। জি, আপনি যে কথাগুলো বলছেন যে 20 তলা ভবনে আমাদের মতো হয়ে যেতে পারে, তাহলে একটা ভবনের সাথে রাস্তা, ফুটপাত, জনমানুষের প্রতিদিনের চলাচলের কি ধরনের সম্পর্ক আছে? দুটার দিক থেকে, একটা হচ্ছে কিভাবে প্রভাবিত করে, মানে ভবনটা তৈরির সময় থেকে শেষ পর্যন্ত, আরেকটা হচ্ছে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তো মানুষ ভবনটাকে আসলে দেখছে। এই দুই ক্ষেত্রেই যদি একটু বলতেন। ঢাকা শহরের মানুষের কিভাবে চলতে হবে তার একটা ল্যাঙ্গুয়েজ আছে। তার মানে ঢাকা শহর তার নগরবাসীকে ঢাকাবাসী। বলে দেয় যে হ্যাঁ। তোমাকে কিভাবে চলতে হবে। হুম। আমি এবার রোমে গেছি, হুম হুম। খুব সুন্দর সিটি, পুরানো শহর, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সবাই বলছে যে পকেট সাবধান। আচ্ছা। তো আমি জাস্ট ফান করে বললাম। তো একটা শহর অনেকভাবে দেখা যায়। হুম। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ে থেকে, হুম। ট্রাফিকের অবস্থান থেকে, ভবন, তার পেডিস্টেরিয়ান, মানে তার হাঁটার জায়গা, ফ্যাসিলিটিস, ফ্যাসিলিটি বলতে কি শহরের ফ্যাসিলিটি না ভবনের? ভবনে শহরের, আমি শহরের কথা বলছি। আচ্ছা। তো এগুলো সব মিলাই একটা শহর, এবং শহরের ইন্টিগ্রাল পার্ট হচ্ছে ভবন। হুম। একটা শহর ডিজাইন করার সাথে সাথে প্রথম হচ্ছে ইউটিলিটিসগুলা
তৈরি হয়ে যায়। ইউটিলিটিস বলতে রাস্তাঘাট, ট্রেন, রাস্তাঘাট, ড্রেনেজ, সবকিছু ইলেকট্রিক্যাল লাইন কানেকশন, সবকিছু। সব কানেকশন তৈরি হয়, তারপরে ভবনগুলা তৈরি হয়, তারপরে বাসিন্দা আসে। কিন্তু আমাদের তো ব্যাপারটা এখানে এরকম হয়। আবার অনেক সময় এটা হচ্ছে টপ ডাউন মেথড, আরেকটা হচ্ছে অর্গানিক্যালি হ্যাঁ, আমাদের আগে ভবন তৈরি হয়, হয় যে ভবন তৈরি হয়, তারপরে আমরা খোঁড়াখুড়ি করি, তারপরে আমরা রাস্তা করি। রাস্তা, হ্যাঁ, তো এইভাবেও তৈরি হচ্ছে। জি, তো এগুলার একটা তো সায়েন্টিফিক ওয়ে আছে। জি, এখন এগুলা বিভিন্ন শহর, কন্টেম্পোরারি টাইমে অনেক শহর তৈরি হয়েছে, তাদের বিভিন্ন লেখাপড়া আছে, সেই নলেজটা আমরা যেমন নিতে পারি, আমাদের ইনহারেন্ট নলেজটাও আমরা কাজে লাগাতে পারি। যে ইউটিলিটি বিল্ডিং দেখা যায় যে ওয়াসা কাজ করে গেল, তারপরে আসছে রোডসের লোক, তারপরে আসছে ইন্টারনেটের লোক, তারপরে আসছে ইলেকট্রিক্যাল লোক, এরকম হচ্ছে। তখন প্রায় শোনা যায়, আহা, রাস্তাটা সেদিন নতুন করে গেল, এই কেটে ফেললো, এরকম শোনা যায় না? তো এইটার জন্য সলিউশন আছে আসলে। এখন অনেক কন্টেম্পোরারি সলিউশন, ইউনিডাক্ট আছে, সেটা মানে ভবনের সাথেই ভবনের সাথেই মেইনটেনেন্স সহ কিভাবে করা যায়, তৈরি এটার সাথে আসলে তৈরি করার পশ্চিমা সময় কি চিন্তা করতে হবে না এই জিনিসগুলো? চিন্তা করে ফেলতে হবে। সাপোজ আমি যদি একটা জিনিস বলি, আমাদের ফুটপাথটা যদি আমি দেখি, আমি জি, রাস্তায় কোনো হাতই দিব না, আমি জি, ফুটপাথটাকেই যদি আমি আমার সমস্ত ইউটিলিটিজের ওটা নিচ দিয়ে যায় এবং সেইখানে মেইনটেনেন্সের রুম থাকে, যেটা কন্টিনিউয়াসলি এটা এটা বোধহয় এই যে ড্যাপের একটা ছবিতেও ছিল। ছিল, আছে। তো হুম, এইটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না। এইখানে সমস্যা ঢাকার হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্যা। কেউ কারোর সাথে সিঙ্ক্রোনাইজ না, যে যার মতো যে চলছে। যার মানে কারোর সাথে কারো যোগাযোগ নাই। যোগাযোগ নাই, কে কখন কাজ করবে, কার পরে কে কাজ করবে, কার বাজেট কখন আসছে, এগুলা মানে কোনোটাই, ঢাকাবাসী মানুষের মধ্যে যেরকম যোগাযোগ কমে গেছে, হ্যাঁ, বিচ্ছিন্ন, সংস্থাগুলোর ভিতর হ্যাঁ, বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন, একদমই বিচ্ছিন্ন। কে যে এটা মেইনটেনেন্স করে আর কে যে এটার মালিক, সে নিজেও জানে না। আচ্ছা, আমি কিছুদিন আগেও শুনলাম যে মালিক রাজুক, হুম, মেইনটেনেন্স করে সিটি কর্পোরেশন। তো সবাই গালি দিচ্ছে সিটি কর্পোরেশন, কিন্তু মালিক কিন্তু রাজু। আচ্ছা, তো কিন্তু রাজু মালিক, মালিকের হাতে ওটা কি ঠিক করার ক্ষমতা নাই? তার তো ম্যান পাওয়ার নাই। ও, তো এই যে এক একটা, হয়তো সিটি কর্পোরেশনে ম্যান পাওয়ার আছে, টাকা নাই, হুম, যার অথবা প্ল্যানিং করার তার যে সে যে প্রবলেমটা ফেস করছে, সেই বক্তব্যটা রাজুক পর্যন্ত পৌঁছাচ্ছে না। যে শুরুতে একটা কথা বলেছিলেন যে আমাদের যেখানে শক্তি আমরা সেখানে দেখতে পাচ্ছি না, অন্য কিছুর পিছনে হ্যাঁ, ছুটছি, হ্যাঁ, সেই সেই জিনিসটাই এই পর্যন্ত চলে এই আসলো। পর্যন্ত চলে আসে। তো এই কারণে ইভেন ভবন যখন আমরা নির্মাণ করি, তখনও দেখা যায় ইট, বালি, সিমেন্ট সব আসছে, ওর মতো তৈরি হচ্ছে, ডাস্ট হচ্ছে, এটা কন্ট্রোলেরও কোনো ব্যবস্থা নাই। হুম, এখন তো ওয়ার্ল্ড ওয়াইড আপনি বিভিন্ন উন্নত শহর বলতে আমরা যেসব বুঝি, এগুলা ম্যানেজমেন্ট আমাদের সিস্টেম করে গ্রামেও তো বোধহয় এই ধরনের ম্যানেজমেন্ট সিস্টেম ছিল। ছিল। এইটা খুব বেশি এখন ঢাকা শহরে হয়েছে কি, ঢাকা শহরে ওভার পপুলেটেড, এটা তো স্বীকার করতেই হবে। অন্যান্য শহর যতটা সহজে মেনটেন করা যায়, ম্যানেজ করা যায়, ঢাকা শহর ম্যানেজ করা কঠিন। এটাও আমাদেরকে আবার বুঝতে হবে। ঢাকার দিকে আমরা সবাইকে নিয়ে আসছি। নিয়ে আসছি ঢাকাতে, মানে আমি যতদূর জানি 35 থেকে 40% জিডিপি ঢাকাই রোল করে। আর অন্যান্য জায়গার কি অবস্থা, সেখানে তো আসলে এই কারণে সবাই ঢাকামুখী। স্থপতিরাও তো ঢাকা হ্যাঁ, বাইরে যেতে চায় ঢাকামুখী। না। আমার তো ঢাকা আসার দরকার ছিল না। ব্যাপারটা এরকম ভাবে আমি যদি চিন্তা করি, আচ্ছা, তো ঢাকামুখী সবাই। তো একটা শহর, আমার কাছে অন্তত শহর হইতে হবে ফ্লেক্সিবল। শহর রিজিড হলে সমস্যা। শহর যদি অবকাঠামো দিয়ে খুব রিজিড করে ফেলে দেয়া হয়, সাপোজ এই যে ফ্লাইওভার হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, যে হুম, কারণে বিভিন্ন দেশে মেট্রো রেল কিন্তু উপর দিয়ে যায় না, নিচ দিয়ে যায়। আচ্ছা, তো এই ফ্লেক্সিবিলিটি রাখা না হলে, কারণ শহর আজকে ধরেন ঢাকায় 2 কোটি প্লাস হয়তো, হুম, ঢাকা কোনো একটা ডিজাস্টারে 20 লাখ লোকেও নেমে আসতে পারে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই পারে। আবার এটা আপনি চাইলে 5 কোটিতেও নিয়ে যেতে পারেন। এই যে একটা স্থিতি স্থাপক একটা ব্যাপার শহরের ভিতরে, আমার কাছে মনে হয় এই জিনিসগুলা থাকা দরকার। এবং এইগুলা কিন্তু আমাদের ইনহারেন্টলি আছে। যেমন নদী আছে 3 দিকে, খাল অনেকগুলা আছে। হুম, হ্যাঁ, এগুলা তো আসলে খুবই ফ্লেক্সিবল একটা, যদি আমি বলি অবকাঠামো, তাহলে এটা খুব দারুণ অবকাঠামো। এগুলাকে বেশি ইউজ করার দিকে আমাদের যাওয়া দরকার, রাদার দেন ফিক্সড ফ্যাসিলিটিস, মানে রিজিড ফ্যাসিলিটিস, যেগুলো হচ্ছে কনস্ট্রাকশন করে আমরা তৈরি হ্যাঁ, করছি। একটা শহরকে আটকে ফেলে, আচ্ছা, যেটা চেঞ্জ করা যায় আচ্ছা, না। এই ক্ষেত্রে একটা প্রশ্ন করি যে গ্রাউন্ড ফ্লোর বা নিচতলা, যে জায়গাটা নিচতলা, আপনি বারবার যোগাযোগের কথা বলছেন, একটা ভবনের নিচতলা তো আমরা পুরান ঢাকাতেও দেখেছি, হয় দোকান নয় বারান্দা, মানে মানুষের বসার জায়গা। কিন্তু এখন তো সব পার্কিং, মানে ইভেন আমাদের বিল্ডিং রুলসেও তো পার্কিং এর কথাই বলে।
হ্যাঁ, পার্কিং আসলে পার্কিংকে আপনি শহরকে কিভাবে দেখেন? হুম। শহর আপনার কাছে কেমন? এই কোয়েশ্চেনটা যদি আপনি না নিজেকে জিজ্ঞাসা করেন বা যে ডিজাইন করছে সে যদি না জিজ্ঞাসা করে শহরকে সে কিভাবে দেখতে চায়? শহর তৈরি হওয়ার পরে মানুষকে কি শেইপ আপ করবে? আপনজনের মমতায় ঘিরে থাকা বাড়ির প্রতিটি কোণে আমরা আছি আপনার প্রয়োজনে। আপনার বিশ্বস্ত এন মোহাম্মদ। এই গ্রাউন্ড ফ্লোরের ব্যবহার তাহলে কি হওয়া হ্যাঁ, উচিত? সেটা কি হওয়া উচিত? সে কি বক্তব্য দেয়? লুই আইকানকে জিজ্ঞাসা করা হয়েছিল, লুই আইকান জিজ্ঞাসা করেছিল, "ইট তুমি কি হইতে চাও?" হুম। তখন ইট বলেছে, "আমি একটা আর্চ হইতে চাই। I want to be an arch." ইট দিয়ে আপনি জানেন স্ট্রাকচারাল হ্যাঁ, একটা আর্চ অটোমেটিক্যালি বানানো বানানো যায়। যায়। তো শহরকেও লুই আইকানকে জিজ্ঞাসা করা হয়েছে, "শহর কেমন হবে?" তখন নাকি লুই আইকান উত্তর দিয়েছে যে, "একটা শিশু হাঁটতে, হাঁটতে সে বুঝে ফেলবে সে জীবনে কি হইতে চায়।" তাহলে শহর তার কানে, কানে কি বলে গেল সে কি হইতে চায়? হ্যাঁ? সে কি ভালো মানুষ হবে? মানবিক গুণাবলীর একটা মানুষ হবে? ডেমোক্রেটিক একটা মানুষ হবে? নাকি সে অথরিটেরিয়ান একটা মানুষ হবে? আজকের শহর কেমন মানুষ তৈরি করছে? সেটাই হচ্ছে কোয়েশ্চেন যে এই আপনি শহরটা কি মনে আসলে করেন? আমাদের শহর আসলে কোনো ভাষা তৈরি করছে না। আমাদেরকে কোনো ভাষা দিচ্ছে না। এই শহরকে কেউ বিলং করে না। আচ্ছা। এই শহর কারো না। এই হ্যাঁ, এবং শহর ছুটির সময় ফাঁকা হয়ে যায়। হ্যাঁ, এই শহর কোনো কাউকে কোনো বক্তব্য দিচ্ছে না। এই শহর একটা বোবা শহর হয়ে যাচ্ছে। এখানে খালি ইকোনমিক্যাল টার্নওভার চলছে। তো এই শহরের এটা কি ল্যাঙ্গুয়েজ আপনি যদি দাসত্ব? দেখেন, এই যে ইকোনমিক টার্নওভার কি আসলে একটা দাসত্বের মতো? এটা কাইন্ড অফ দাসত্বের মতো। আমি এখানে আসছি বাধ্য হয়ে। দাসরা তো বাধ্য হয়েই আসে। তাহলে আপনি কোথায় যেতেন বাধ্য না হলে? এই যেহেতু আমরা এই শহর আমাদের, সো আমাদের করে তোলাটাই জরুরি। আমাদের তৈরি করতে হলে বৃষ্টিকে বুঝতে হবে, আমাদের তৈরি করতে হলে আমাদের খাল, বিল, নদী, নালাকে বুঝতে হবে। আমার শহর কি বৃষ্টির জন্য, উৎসবের জন্য রেডি কিনা? হুম। বৃষ্টির সময় উৎসব হবে কিনা? এখানে বৃষ্টির সময় তো দুর্ভোগ হয়। হ্যাঁ, আমি অনেক আগে একটা পত্রিকায় পড়েছিলাম, সেটা হচ্ছে সুনামগঞ্জের মেয়র হয়েছিল হাসন রাজা দৌহিত্র। আচ্ছা। তো সে মেয়র হওয়ার পরে সুনামগঞ্জে পূর্ণিমার দিনে সমস্ত ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হতো চাঁদ উদযাপন করার জন্য। আচ্ছা। তো আমাদের দেশে, আমাদের শহরে সেরকম মেয়র এবং সেই ধরনের অবকাঠামো হবে কিনা। আমি আমি খুলনায় লেখাপড়া করেছি, হুম। আমার ইউনিভার্সিটি লাইফ। এবং আপনি জানেন কিনা বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার আকাশে তারা দেখা যায় খুলনা রিজন। যে আমি ছোটবেলায় ছিলাম খুলনাতে। হ্যাঁ, খুলনায় কিন্তু খুব কাছে তারা দেখা যায়। খুলনাতে প্রচুর তারা। হ্যাঁ, তারা। কিন্তু এখনো কি ওরকম আছে? হ্যাঁ, এটা ক্লাইমেটিক্যালি। হ্যাঁ, আচ্ছা। কারণ ওইটা দিয়ে কর্কট ক্রান্তি রেখা হুম, গেছে। হুম, হুম। এটা ক্লাইমেটিক্যালি ওখানে তারা। ঢাকা শহরে কবে তারা দেখেছেন? কে কবে দেখেছেন? মনে করতে পারছি মনে না। করতে পারবে না। তো ঢাকা শহরে তারা দেখা যায় না। ঢাকা শহরে পূর্ণিমা দেখা যায় না। হুম। হ্যাঁ? তো কেন দেখা যাবে না? হোয়ারেস ঢাকা শহরের নামগুলা, এলাকার নামগুলা দেখেন, চামেলিবাগ, হুম। শাহবাগ। শাহবাগ, পরিবাগ, হ্যাঁ? হুম। গুলশান, হুম। বনানী। হুম। কোনোটাই তো গাছগাছালি, বাগান এগুলা ছাড়া নাই। না। কিন্তু হয়ে যাচ্ছে কংক্রিটের স্তূপ। হ্যাঁ। কে তৈরি করলো? কেন তৈরি করলো? হ্যাঁ, ইকোনমি আমাদের দরকার। আমরা কখনোই এই ইকোনমি, আবারও বলি যে সাস্টেইনেবিলিটির কথা বলি, সেগুলো তো ৩ রকম সাস্টেইনেবিলিটি আমরা জানি। হুম, হুম। ইকোনমিক্যাল, সোশ্যাল, হুম। ক্লাইমেটিক্যাল। হুম। তো আমরা ওই ২ টা টোটালি ভুলে ইগনোর, গেছি। ভুলে যাচ্ছি। আমরা খালি ইকোনমিক্যাল সাস্টেইনেবল না। এটা একটা অল্প কিছু মানুষের হাতে টাকার বন্দোবস্তটা। হ্যাঁ? তো এটাও আসলে সাস্টেইনেবল না এটা যদি আমি আসলে বলি। শোষণ এক ধরনের। হ্যাঁ, তো স্থাপত্যের ভাষাও সেরকম হচ্ছে, শহরের ভাষাও সেরকম হচ্ছে। আপনি ড্যাপে অনেক কথা বলা আছে। জি, জি। অনেক সুন্দর, সুন্দর কথা বলা আছে কিন্তু। ড্যাপ নিয়ে অনেকে হয়তো দ্বিমত করেন, স্থপতিরাও দ্বিমত করেন অনেক কিছুতে। কিন্তু অনেক কিছু বলা আছে অনেক সুন্দর। যেরকম? একটা শহরে যেমন ব্লু নেটওয়ার্ক, আচ্ছা। বা গ্রিনের কথা, আ খোলা জায়গার কথা, হ্যাঁ? তো সেগুলার সাথে এখন ড্যাপ তো একটা আম আ ড্যাপের পরে একটা বিধিমালা আছে। জি, ইমারত নির্মাণ ইমারত বিধিমালা। নির্মাণ বিধিমালা। এই ২ টাকে সামঞ্জস্য করে আমাদের কথা বলতে হবে। যেটা বলছেন যে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং। জি, জি। তাহলে গ্রাউন্ড ফ্লোরে আসলে কি হবে? যেটা হুম। বলছেন যে এটা বারান্দা বলছেন না, আসলে ওল্ড ঢাকায় এটাকে বলে রোয়াক, বা আচ্ছা। ছোট ভাষায় রক। হ্যাঁ, রকে বসে, রকে আসলে বসে বাংলা আছে। শব্দটা হচ্ছে রোয়াক। হ্যাঁ। হ্যাঁ? তো রকে বসেই যে আড্ডা মারা, এবং আপনি ওল্ড টাউনে গেলে আপনি যদি অপরিচিত হন, ওই রাস্তার না হন, আপনাকে হুম। চিনে ফেলবে যে এই রাস্তার না। তাহলে একটা সোশ্যাল সিকিউরিটি ছিল। জি, জি। এই যে আমার মেয়ে সারাদিন বোরিং, হ্যাঁ। ভালো লাগে না তার কিছু। কোনো বাচ্চা এখন হ্যাঁ, ভালো লাগে না এবং সে তাদের। মোবাইলে
টেপে টেপে, এবং আমরা বকাবকি করি। হুম, আসলে ওকে তো বকার কথা না, ওর তো এনার্জিটা এক্সস্ট হতে হবে। আমি জানি না আপনি গরুর বাচ্চা হওয়ার পরে বাছুরটাকে দেখেছেন কিনা, ওর নামাজ পড়ার সাথে সাথে লাফায়। এখন ওকে যদি আপনি বলেন চুপ করে বসে থাকো, ও তো হ্যাঁ। চুপ করে বসে থাকবে না। তো মানুষের বাচ্চা ওরকম, তার যে এনার্জি লস হইতে হবে, তার যে ঘুমের সাইকেল, হুম, এবং সে ঘুমায় না রাতে, কারণ হচ্ছে বেশিরভাগ এতে বাচ্চাই তো ঘুমায় না, এক্সস্ট হচ্ছে না, আপনাকে তো এক্সস্ট হতে হবে, একই সাথে খেতেও চায় না। খেতেও চায় না। এটা তো সবই সাইকোলজি, ফিজিক্যাল সব কিছু একসাথে জড়িত। তার তো খেলার জায়গা নেই, খেলতে কে নিয়ে যাবে? কারণ হুম, সবাই এঙ্গেজ কোনো কোনো কাজে ব্যস্ত। অন্য কোনো কাজে ব্যস্ত, এবং পরিবার ভেঙে গেছে, ছোট পরিবারে হয়ে গেছে, অন্য কেউ যে তাকে দেখে রাখবে সেটা হুম, নাই, এবং ওই স্পেসগুলোও নষ্ট হয়ে গেছে। ওই রুমের ভিতরে। প্রতিবেশীর যে বন্ডেজ ওইটাও নষ্ট হয়ে গেছে, কারণ ঢাকা শহরে সব অপরিচিত লোক আসছে। আসাটা সমস্যা না, কিন্তু আমরা কি ওই সোশ্যাল স্পেসগুলো তৈরি করতে পারছি কিনা? ওই যেখানে ইন্টারাকশন হবে, মসজিদও হয়ে যাচ্ছে এখন, যেটা সোশ্যাল স্পেস ছিল সেটাও নামাজের পরে বন্ধ করে দেয়া হচ্ছে। মসজিদে এসি লাগিয়ে ফেলেছে, টাইলস লাগিয়ে হ্যাঁ, ফেলেছে। কিন্তু তালা মেরে বাঁধা হচ্ছে। জি। হোয়ার মসজিদ, মসজিদ কিন্তু ইটস নট এ অনলি প্রেয়ার স্পেস। প্রেয়ার স্পেস একটা পার্ট, মসজিদকে বলা হয় মসজিদ কমপ্লেক্স। হুম, মসজিদ কিন্তু একা হইতে পারে না। আমরা এখন একটা প্রেয়ার স্পেস, একটা মসজিদ তৈরি করছি, কিন্তু একদম ইনস্টিটিউশনালি মসজিদ একা তৈরি হতে সামাজিক পারে না। যোগাযোগের হ্যাঁ, জায়গা। এটা এখানে একটা লাইব্রেরি থাকতে হয়, এখানে একটা হয়তো মানুষের বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করবে। একটা মসজিদে ব্যায়ামাগারও থাকতে পারে, আচ্ছা, একটা মসজিদে লাইব্রেরি থাকতে পারে, একটা মসজিদে খেলার জায়গা থাকতে পারে। কিছু কিছু মসজিদে পুরান খেলার ঢাকার জায়গা কিছু আছে, মসজিদে তো বাজারও আছে। হ্যাঁ বাজার থাকে। তার মানে কি একটা মসজিদ একটা, মানে একটা ওয়ার্ডের বা একটা ইউনিটের, একটা ইউনিয়নের বা একটা বসতির, যেটা আমরা মহল্লা বলি, তার একটা সোশ্যাল স্পেস, মানে একটা ক্লাবের মতো হ্যাঁ জায়গা। ক্লাবের মতো। সো এই জায়গাগুলো টোটালি ডেস্ট্রয়েড হয়ে গেছে। তাহলে আমি এক্সস্ট করব কোথায়? হুম, ঠিক আছে, আমি কথা বলতে পারছি না কারোর সাথে, এই কারণে দেখা যাচ্ছে যে বড়রাও আমরা মোবাইল নিয়ে টিপাটিপি করছি। হুম, আমি এক্সস্ট হচ্ছি, হয়তো মোবাইলে কথা বলছি, সারাদিন কথা বলতে পারি না, তাহলে আমি আমার বাচ্চারে সময় দিতে পারছি না। সব মিলাই আসলে একটা কমপ্লেক্স সময়। এটার সমাধান কি? এটা ব্যক্তি, আমি বা আপনি, এটা একটা সামগ্রিকভাবে সবার বসা দরকার আসলে। একটু পজ। হ্যাঁ, তো মানে যে পথে যাচ্ছি পথটা ভুল হচ্ছে, ভুল এটুকু তো হচ্ছে। সবাই বুঝতে পারছে। আমি আমি যদি ব্যক্তিগতভাবে আমার স্থাপত্যের কথা বলি, তাহলে আমি একটা বইও লেখার চেষ্টা করছি। সেটা হচ্ছে আর্কিটেকচার অ্যান্ড স্লোনেস, এ আচ্ছা, টেক্সট অফ এ কনটেক্সট। আচ্ছা, একটা কনটেক্সটের গল্প এই স্লোনেস। হুম, আমাদের স্থাপত্য স্লোনেসের কথা বলে, আমার অন্তত বোধ এটা। হুম। হ্যাঁ, আমার যে আমাদের থ্রেশহোল্ড স্পেস, আমার যে আষাঢ়ে উঠান, গল্প, এই হ্যাঁ, যে কালচার, এটাও এগুলা তো তাই। এগুলা স্লোনেস নেসে। জি। এখন যদি আমি বলি কোনো ক্লায়েন্টকে আমি কিন্তু স্লো আর্কিটেকচার করব, তখন সে বলবে যে কি বলেন, এই কতদিন লাগবে? কতদিন লাগবে, সে অন্যভাবে হয়তো ইন্টারপ্রেট করবে। ব্যাপারটা তা না, স্পেসটা হবে স্লো। সেই স্লো স্পেসগুলা কোথায়, ওই থ্রেশহোল্ড স্পেসগুলা কোথায়, হুম, এই স্লোনেসের গল্পটা কোথায়, যেখানে পরিচিতি সংখ্যা বাড়ে, যেখানে মানুষ একটু এত সবাই ছুটছে ছুটছে ছুটছে, কোথায় গিয়ে একটু দাঁড়াবে, মনের কথাটা বলবে, একটু বৃষ্টি দেখবে, লাস্ট কবে হাত বাড়িয়ে বৃষ্টিটা ধরেছে, কবে লাস্ট বর্ষায় রিক্সায় জীবনটা করে যাপন করার একটা জায়গার হ্যাঁ, কথা বলছেন। উদযাপন নাই, হুম, উদযাপন নাই, লাইফটা সেলিব্রেশন হচ্ছে না। হুম, এটা কোনো মতে দিই না। মানে আমাদের ইভেন এখনকার অ্যাপার্টমেন্টগুলো দেখেও আমার মনে হয় আসলে কি আমি এটা চাই? এখনকার অ্যাপার্টমেন্ট দেখলে মনে হয় হোটেল। হুম। হ্যাঁ, লাইট খুবই মানে যত হোটেলের মতো ততই পশ। হ্যাঁ, পশ। আসলে কি এইটা আমি চাই? নাকি জ্যোৎস্না রাত, জোনাকি আলো, অন্ধকার? আমি ব্যক্তিগতভাবে অন্ধকার পছন্দ করি। আচ্ছা। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, এবং আমার স্থাপত্য এগুলো আনার চেষ্টা করি। যদিও কন্ট্রাডিক্টরি হয়ে যায়, অনেক সময় হইতে হয়, হচ্ছে, আমি বাধার সম্মুখীন হচ্ছি। তো আমার শহরেও কি ওই স্পেসগুলো আছে? কোথায় সে স্পেস যেখানে আমি একটু অন্ধকার উদযাপন করব? হুম। ও কোথায় আমি জোনাকির আলো, কোথায় আমি বৃষ্টিটা উদযাপন করব? আমি তো জানি না আসলে। এই যে বৃষ্টি উদযাপনের কথা বলছেন, সেই সাথে ভবনের কথা বলছি। পানি এবং ভবন ২ টাকে যদি একসাথে দেখি, তাহলে তো এখানে সার্ভিস লাইনের কথা চলে আসবে।
ডেফিনেটলি সার্ভিস লাইনের কথা চলে আসবে। এখন ওই সার্ভিস লাইন আমার এখানে আবার কথা হচ্ছে ওই সার্ভিস লাইন যেভাবে পশ্চিমারা আমাদেরকে শিখাচ্ছে ওই সার্ভিস লাইন কি ওরকম হবে কিনা এইটাও আবার চিন্তা করতে হবে। যেমন আচ্ছা। আমরা রেইন ওয়াটারও একটা পাইপ দিয়ে নিয়ে আসছি, হ্যাঁ, একটা পাইপ দিয়ে নিয়ে আসছি। আমি জানি না রেইন ওয়াটারটা কোথায় কি হচ্ছে, এবং আমার চারপাশে যে গাছপালা হওয়ার কথা সেইটাতে রেইন ওয়াটার যাচ্ছে কিনা, রেইন ওয়াটারটা গেলে কিভাবে যাচ্ছে। আপনি জানেন আগে পিচ রুফে যে পানি একটু আগে পড়তো, বলছিলেন। সেটার যে মজা, সেটা কি আমি উদযাপন করতে পারি? না, সেটা উদযাপন সেটা তো আমি পাইপ বলছি দিয়ে। না পুরা বৃষ্টি ওইভাবেই পড়তে হবে, কিন্তু কিছু স্পেস তো ওইভাবে আসতে পারতো। তো এই কারণে আমি বলছি যে আসলে প্ল্যানিং, আরবান ডিজাইন বা রিজিওনাল প্ল্যানিং এবং আর্কিটেকচার হুম, এইটা আলাদা বিষয় না, সবাইকে একসাথে বসতে হবে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ মানে সিটি গভর্নেন্সে যারা আছেন। গভর্নেন্সের জায়গাগুলা কিভাবে লোকাল গভর্নমেন্ট কাজ করবে, হ্যাঁ, এই উপর থেকে চাপায় দেয়া এইটা আসলেই ওয়ার্ক করবে না খুব বেশি দিন। তাহলে পেশাজীবী সংগঠনগুলোর এই ক্ষেত্রে দায়িত্ব আছে। অনেক দায়িত্ব, এবং এই যে উপর থেকে ঢাকাকে একটা সেন্টারে ধরে রাখা, পলিসেন্ট্রিক না হতে দেয়া, এটা আসলে ওই যে মহল্লা ভিত্তিক ডেভেলপমেন্ট, মহল্লার পানি কোথায় যাবে মহল্লাই ডিসিশন নেবে। হুম, এবং আরেকটা জিনিস পড়ছিলাম কিছু আগে যে আহ, এই যে বেসিন বা ওয়াটার শেড, জি। এই ওয়াটার শেডের ভিতরে বিল্ডিংটা কিভাবে বসছে, কারণ আমার তো দিন শেষে কিন্তু আমার সবচেয়ে বড় পরীক্ষা দিতে হয় পানির কাছে। পানির দেশ পানির কাছেই হ্যাঁ, পরীক্ষা দিবে। পরীক্ষা দিতে হয় সবচেয়ে বেশি পানির কাছে। তো আমি যত ডেভেলপমেন্ট করব, যত বড় আর্কিটেকচারই করব, পানির বিপরীতে সেটা টিকবে না। হুম, সুতরাং এই ওয়াটার শেডের পানিটা কিভাবে যায়, ওই ওয়াটার শেড আমাকে কিন্তু এই হুম, ওয়াটার শেডগুলা নির্ধারণ করতে হবে। যে ওয়াটার শেডগুলা সাপোজ বুড়িগঙ্গার, বালু নদীর এগুলার ওয়াটার শেড, ধানমন্ডি লেকের ওয়াটার শেড কিভাবে, হুম। তাহলে সেই ধানমন্ডি একটা লেক নদী এবং নদীর পানির যে জায়গা, জায়গাগুলা যেখান থেকে আসছে পুরো আসছে জায়গাটা। পানিটা, তো ধানমন্ডির বিল্ডিং কিভাবে বসবে তার ওয়াটার শেড নির্ধারণ করবে। সেটা যদি ওয়েস্টমুখী হয় তাহলে ওয়েস্টমুখী করতে হবে। আচ্ছা, আলো বাতাস ঢুকানোর ব্যবস্থা তো আলাদাই। সেটা তো আলাদা, সেটা টেকনিকের জন্যই তো আমাদের মতো স্থপতিদের আছে। প্রফেশনালদের জি, তৈরি করা হয়েছে। জি। সো আমি বলছি যে বৃষ্টি নদী প্রধান আমার একটা টোটাল প্ল্যানিং বলেন, আর্কিটেকচার বলেন, সব কিছুই এইটা নির্ধারণ করে দেয়। আর নয় এই যে পানি জমবে, আপনি মনে করেন ড্রেন দিয়ে পানি চলে যাবে, এটা এটা হয় না। আসলে হবে না। এটা কোনোদিন হয় না। মানে আপনি যদি ফিলোসফিক্যালি দেখেন, আমি ছোট করে শেষ করে দিই যে নদী সোজা হইতে পারতো একদম এক হুম, টানে সেটা সমুদ্রে তো হয়নি। সেটা হয় নাই। এটা মূল কারণ হচ্ছে টাইম। হুম, নদী তৈরি করা হয়েছে টাইম টাইম ল্যাপস, টাইমটাকে ধরে রাখার জন্য। একই সাথে পানি ধরে থাকছে, হ্যাঁ, টাইম, ধরে থাকছে, সে বিভিন্ন জনপদে পানি দিচ্ছে, জনপদ অ্যাকুইফারে তৈরি পূরণ হচ্ছে। করছে, জনপদ তৈরি করছে। স্লোনেস, এই যে হুম, স্লোনেস বললাম, এই যে পানিটাকে স্লো করা হলো, হুম। এই স্লোনেস অনেক কিছু তৈরি করে, এই ড্রেন ঠিক উল্টা কাজ করে। উল্টা কাজ করে। ফাস্ট। হ্যাঁ, তো আপনি যদি ফাস্ট নদী একদম সোজা করে দেন তাহলে কি হবে, পানিটা সমুদ্রে যাবে। এটা আমার কোনো স্টাডি নাই, কিন্তু আমার মনে হয় তাহলে সমুদ্র বাষ্পীভূত করতে পারবে না, কারণ ওর তো গরম ওরও তো করতে একটা হয়, টাইম লাগবে। ওরও তো একটা টাইম লাগবে। হ্যাঁ, আমার কোনো হয়তো স্টাডি নাই, কিন্তু হুম, আমার মনে হয় যে আমি সোজা টুপ করে নিয়ে আসি তাহলে সমুদ্রও বাষ্পীভবন করতে পারবে না। হুম। হ্যাঁ, তো এই সব মিলাই আসলে চিন্তাটা করতে হবে যে আমার পানি প্রবাহ কিভাবে, বৃষ্টি কিভাবে, এবং মানুষের কালচারাল ঘটনাগুলো, আমি বাঙালি হয়ে উঠছি কি কি ভিত্তির উপরে, সেগুলো বড় ইম্পর্টেন্ট থিংস, এটা আমি বলতে চাই। আপনজনের মমতায় ঘিরে থাকা বাড়ির প্রতিটি কোণে আমরা আছি আপনার প্রয়োজনে। আপনার বিশ্বস্ত এন মোহাম্মদ। একটু যদি এবার অন্যদিকে যাই, যে বিল্ডিং সার্ভিসেস মানে ধরেন প্লাম্বিং, ইলেকট্রিক্যাল ডিজাইন বা ফায়ার ফাইটিং, এই জিনিসগুলা ভবনের সাথে কিভাবে জড়িত হয় এবং নকশার কোন পর্যায়ে এসে জড়িত হয়? আমি যখন ডিজাইন করি আসলে আমি প্রথম থেকেই এটা ডিজাইন করি। এটা আমি তো আমার আইডিয়াল স্টুডেন্টদের সিচুয়েশন বোধহয় প্রথম থেকেই মাথায় হ্যাঁ, আমি রাখা। আমার স্টুডেন্টদেরও বলি। আমি কিছু অনেক বেশ গত বছর নাকি এই বছরে একটা ইউনিভার্সিটিতে আমাকে ডেকেছিল ওয়ার্কিং ড্রয়িং কিভাবে করতে হয়। হুম, হুম, হ্যাঁ, তো আমি জিজ্ঞাসা করলাম ওয়ার্কিং ড্রয়িং কি? হুম। স্টুডেন্টরা বলল যে ডিজাইন করার পরে মেজারমেন্ট বসা দিতে হয়। বসাই দিতে হয়। আচ্ছা, ইটস এ ওয়ার্কিং ড্রয়িং, আচ্ছা। যেটা দিয়ে কাজ করা যায়। হ্যাঁ, এটা আসলে ওয়ার্কিং ড্রয়িং না। হুম, হ্যাঁ, ওয়ার্কিং ড্রয়িং আসলে একদম দিনের প্রথম থেকেই শুরু করতে হয়। হুম, এটা একটা জার্নি। হুম, হ্যাঁ, এটা একটা মডিউল। হ্যাঁ, একটা মিস্ত্রিকে অনেক মাপ দিলেই মিস্ত্রি সঠিক বিল্ডিং করতে পারে, ব্যাপারটা তা না। হুম, মিস্ত্রির আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে তার জিনিসটা বোধগম্য করাটাই
আসলে মূল বিষয়। তাহলে এই বোধগম্য প্রসেসটা কিভাবে করব? হঠাৎ করে মেজারমেন্ট শুরু করব? আচ্ছা। ব্যাপারটা তা না আসলে। ব্যাপারটা যেরকম ১ম দিনের কাজ, হুম। যে আমি একটা ডিজাইন করব, সেটা একটা মডিউলার ডিজাইন করব। আসলে আমি স্থাপত্য আমার কাছে একটা লেগোর মতো। আচ্ছা। আমি লেগো সেট করি হ্যাঁ, হ্যাঁ। যে এই লেগোর মাপ এত। ব্রিক একটা লেগো, ব্রিকের একটা নির্দিষ্ট মাপ মাপ আছে। আছে। ব্রিক একটা লেগো। আমি যখন বলে দিই এইভাবে, এভাবে মাপ হবে, তখন ওই মিস্ত্রিকে মাপ না বললেও ও জানে। হুম। হ্যাঁ, আগে আমাদের ঘরামিজনকে যদি বলা হতো ২০ হাতের ঘর করেন, ও কিন্তু ঘর করে ফেলতো। হুম। ওকে এরকম ড্রয়িং দিতে হতো না, ওর কিন্তু কোনো ড্রয়িং নাই, সব আচ্ছা। ভার্বাল, আচ্ছা। সব ভার্বাল এখন তো সব ড্রয়িং কেন্দ্রিক। ড্রয়িং। তো ওই ড্রয়িংগুলারও একটা ল্যাঙ্গুয়েজ আছে, যেই ল্যাঙ্গুয়েজটাকে আমি বলছি ওয়ার্কিং ড্রয়িং। হুম। এরকম সেম ওইটার ভিতরেও ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, ফায়ার, যা যা ইউটিলিটিস আছে, সেগুলো দিনের প্রথমেই আমাকে চিন্তা করে ফেলতে হয়, কোথায় লাইট হবে, কোথায় ফ্যান হবে, কোথায় জানালা হবে, কোথায় দরজা হবে, পানির পাইপ কোথা পানির দিয়ে পাইপ যাবে? কোথায় হবে, এটা তো ঠিক বিল্ডিং আছে? এর একটা হিউজ প্রবলেম হ্যাঁ, কিন্তু। এবং এগুলা, এই ইউটিলিটিস এবং ডিজাইন করতে হবে। আমি যদি খালি ভবন কেন্দ্রিক বলি, আর্কিটেকচার হওয়ার দরকার নেই, একটা জি। ভবন হলে হবে। আচ্ছা। সেই ভবনটা হইতে হবে সেফ, হুম। সেই ভবনটা নিরাপদ কিনা, হুম। হ্যাঁ, মানুষের জন্য। সাপোজ একটা খুব সুন্দর বিল্ডিং, সেই বিল্ডিংটা টয়লেট ডিজাইন, আমি এরকম স্টাডি এখনো পাইনি। ঢাকা শহরে ম্যাক্সিমামের বাসায় বৃদ্ধ বাবা মা আছে হুম। বা শাশুড়ি আছে। হুম। আপনি দেখবেন তাদের মৃত্যু হয়েছে কিভাবে, বাথরুমে বলবে, পড়ে গিয়ে হ্যাঁ, তাদের বিশাল একটা অংশ মৃত্যুর আগে বড় একটা অংশ বাথরুমে বাথরুমে পড়ে পড়ে যায়। গিয়ে। কেন পড়ে? তার মানে কি আমরা বাথরুম ডিজাইন পারি না? আসলে পারি না। এই সার্ভে, এই এই মতামতটা সেটাই বলে হুম। যে আমরা আসলে বাথরুম ডিজাইনটা সেভ করছি না। সেভ করলে তো পড়ার কথা না। হুম। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে। তো এই কারণে এসব নিয়ে দিনের ১ম এই হুম। বোঝাটা জরুরি, এবং দিনের ১ম থেকেই ডিজাইনটা ওইভাবে আসতে হবে, বিল্ডিংটা সেফ হলো কিনা। একটা বাচ্চার জন্য, আমার মনে আছে, আমি যখন থিসিস করি, তখন আমার এক টিচার বলেছিল, যদি তুমি শিশুর জন্য একটা শহর করতে পারো, হুম। একটা ডিসেবল পিপলের জন্য একটা শহর করতে পারো, হুম। একটা থার্ড হচ্ছে একটা উইমেনের জন্য যদি করতে পারো, এই ৩ জনকে যদি তুমি সেফ, তোমার বিল্ডিং, শহর পারপাসফুল হয়, তাহলে তুমি সাকসেসফুল। এটা আর্কিটেকচার বা ভালো শহর হওয়ার দরকার নেই, অতটুকু হইতে পারলে একটা বেসিক জায়গা। এখন তো শহরে গাড়ির জন্য। না, এটাই সমস্যা, শহরগুলা গাড়ির জন্য হয়ে গেছে। শহর আসলে হাঁটার জন্য, হাঁটাটাকেই সবার আগে দিতে হবে। এবং বিল্ডিংটা গুলোকেও ওইভাবে, ওই যে থ্রেশহোল্ড স্পেস বললাম, বারান্দা, আমি আচ্ছা, পাশের এই যে ফ্ল্যাটে কাউকে চিনি না, এই চেনার জায়গাটা দিতে হবে। আমি থ্রেশহোল্ড স্পেস তৈরি করলে চেনার জায়গাটা তৈরি হয়। বাথরুমের কথা যেটা বলছিলেন, ওটা আবার যদি একটু ফেরত আসে, যে সেভ করা যায় কিভাবে? আমরা ওই আমরা কি ধরে নিচ্ছি আমরা সবসময় ধরে নিই কি আমাদের সমস্যা, আমরা ধরে নিই এই বিল্ডিংটা ব্যবহার করবে খুব টকবকে যুবক, সুস্থ। হ্যাঁ, সুস্থ মানুষ ব্যবহার হ্যাঁ, করবে। আমরা একবারও চিন্তা করি না যে একটা অসুস্থ মানুষ। তো টয়লেটটা আমরা ডিজাইন যেভাবে করতে চাই, আমাদের টয়লেটে ২টা পার্ট আছে, একটা ওয়েট জোন, একটা ড্রাই ড্রাই জোন। জোন, একটা শুকনো এটা থাকবে, অনেক একটা ভিজা থাকবে। অনেকে এটা গোলায় ফেলে এই জায়গাটা। আরেকটা হচ্ছে, আমরা এই যে কমোডে ওঠা বসার জন্য যে হ্যাঙ্গারগুলা বা হ্যান্ডেলগুলা বা সেফটি মেজারগুলা, সেটা সব জায়গায় বলবে যে এটা তো অনলি ডিসেবলের জন্য। হুম। কিন্তু একটা বেসিক ক্রাইটেরিয়া, মিনিমাম জায়গা থাকা উচিত। কারণ ধরে নিলাম সবাই সুস্থ, কিন্তু একজন একজন মা প্রেগনেন্ট হইতে পারে, তারও কিন্তু সেই সাপোর্টটা দরকার হয়, হুম। তাই না? আমার বাবার পা ভেঙে গিয়েছিল, তারপরে আমি ইনস্টল করেছি। হ্যাঁ, তো এই মিনিমাম জায়গাগুলো একটু ক্লায়েন্টকে বলা উচিত, এবং বিশেষ করে আমাদের যারা রিয়েল এস্টেট অনেক টাকা দিয়ে ফ্ল্যাটগুলো বানায়, তাদেরও একটু সচেতন হওয়া উচিত। এটা খুব বেশি খরচের জায়গা না, তার থেকে অন্য জায়গায় অনেক বেশি খরচ করে। আমাদের বাথরুম তো আসলে অনেক সময় ড্যাম্পও থাকে। হ্যাঁ, সেইটার প্রধান কারণ আমাদের ইটগুলা আমরা ইউজ করি, ইটগুলা আমরা ডিস্যালাইন করে নিই না। প্রত্যেকটা জিনিস কিন্তু তার ব্যবহার উপযোগী তৈরি করতে হয়। আবার আপনি লিকেজও আপনি থাকে। একটা বাচ্চাকে হ্যাঁ। যদি একটা অফিসে বা ফ্যাক্টরিতে কাজ করতে পাঠান, এটা আইনত দণ্ডনীয়। জি। সেরকম একটা পরিপূর্ণ কার্যকরী বয়সের ম্যাটেরিয়াল যদি, মানে আচ্ছা। কার্যকরী
কাজ করার জন্য যদি উপযোগী ওরকম ম্যাটেরিয়াল material না যদি নিলে- ইউজ না করেন, ধরেন আমরা একটা ইট ভাটার থেকে বা ফ্যাক্টরি থেকে ইট নিয়ে এসেই আমরা ইউজ করে ফেলছি, এটা কিন্তু এই যে তাহলে শুধু বাথরুম গুলায় কেন ড্যাম থাকে? বেশিরভাগ সময় পাইপ যে দিক দিয়ে যায় ওই জায়গাগুলোই ওই বেশি জায়গাগুলো dam। ড্যাম থাকে কারণ আমরা ওই জায়গায় প্রিকশন গুলা ড্যাম প্রুফ কোর্স করি না, বা আমরা ইটটা গাঁথি, দেখবেন যে স্ল্যাবের উপর থেকে ইট গাঁথি, কিন্তু ওইখানে একটা কংক্রিটের একটা বেস তৈরি করে নিতে হয় যাতে ফ্লোরের পানিটা ওই টাইলসের Level এ ফাঁক না দিয়ে লাগে। এসে ইটে না ঢুকে। আচ্ছা। ইটটা যদি একটু উপর থেকে রেইজ করে ইউজ করা হয় তাহলে কিন্তু এই ড্যাম আর পাইপের কোনো ইস্যু আছে কি? প্লাম্বিং এর পাইপ? প্লাম্বিং এর পাইপগুলোতে এখন অনেক আধুনিক অনেক পাইপিং সিস্টেম চলে আসছে, সেগুলোর কারণে সেটা অনেকখানি কমে গেছে। কমে গেছে। তারপরেও সেগুলো যদি আরো একটু প্রিকশন বা আরো একটু সেফটি মেজার নিয়ে করা হয়, এর কি ডিজাইনের সময় কোনো কিছু করতে ডিজাইনের হয়? সময়ই করতে হয়, বা ম্যাটেরিয়াল, এটা ডেভেলপারের উপরে নির্ভর করে যে কি ধরনের, মানে ডেভেলপার বলতে আমি বলছি বাড়ির মালিক যে করাচ্ছে। স্থপতিরা কি বলে দেয় অনেক সময়? হ্যাঁ, বলে দেয় অবশ্যই। ভালো আর্কিটেক্ট বা যারা ভালো প্র্যাকটিস করে, জি, জি। যারা এই বিষয়ে বিভিন্ন সমস্যাগুলা, কারণ দিন শেষে এই বিল্ডিংগুলো পারফেক্টলি রান করছে জি। কিনা এটা একটা মানে স্থপতির স্থাপত্য দায়িত্ব। হোক বা না হোক, হ্যাঁ, ভবন তো আসলে রান করতে হবে। ফুললি রান করতে হবে, ঠিক আছে। আবার অনেক সময় আমাদের যারা কাজ করে তারা ট্রেন না, আচ্ছা। এটা একটা বড় কারণ। ট্রেন না বলতে দুইটা সেগমেন্টে, একটা কাজটা সে ঠিক মতো জানে না, আরেকটা হচ্ছে ইএইচএস ম্যানেজমেন্ট নাই, ইএইচএস ম্যানেজমেন্ট তো কোথাওই নেই আমাদের। কোথাও নাই। তো এইটা একটা বড় সমস্যা। আচ্ছা, ইএইচএস বলতে তো এনভায়রনমেন্ট হেলথ এনভায়রনমেন্টাল হেলথ সেফটি। সেফটি, জি। হ্যাঁ, এই ইএইচএস ম্যানেজমেন্ট নাই, অ্যাজ ওয়েল অ্যাজ সে কাজটাও আসলে সঠিকভাবে শেখেনি। হুম। এটা একটা প্রধান কারণ, আমাদের স্কিল ম্যান পাওয়ার নাই আসলে। ধন্যবাদ আমাদেরকে অনেকখানি সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনার সাথে আবার কখনো দেখা হবে। ধন্যবাদ কালবেলাকে। আজকের আলোচনায় আমরা বুঝলাম যে একটা ভবন আসলে শুধু ভবনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সে মানুষের জীবনকে যেভাবে তৈরি করে, চেতনাকেও তৈরি করে, মানুষের প্রশান্তির জায়গা হিসেবেও কাজ করতে পারে, আবার একইভাবে তার জন্য দুঃখের কারণও হয়ে যেতে পারে। ধন্যবাদ আমাদের শ্রোতা দর্শকদের যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখছিলেন। আপনারা দেখছিলেন এন মোহাম্মদ গ্রুপ প্রেজেন্স পডকাস্ট শো নগর কথন। আবার দেখা হবে আগামী পর্বে নতুন একজন অতিথি নিয়ে। ধন্যবাদ।